এটা হলো আমার যে লেকচারগুলো আমরা কভার করব এই ক্লাসে, সেটা একটা আউটলাইন, ইন্ট্রোডাকশন, কনসেপ্ট অফ ওয়াটার ইউটিলাইজেশন এফিসিয়েন্সি, ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। তারপর হলো ইরিগেশন স্কেজুলিং। আমরা ইরিগেশন স্কেজুলিং 3টা মেথডে করব বা 3টা আসপেক্ট আমরা দেখব ইরিগেশন স্কেজুলিং এর। একটা সয়েল ময়েশ্চার মনিটরিং করে, প্ল্যান্ট মনিটরিং করে এবং ইভাপোট্রান্সপিরেশন এস্টিমেট করে। এই হলো আমাদের আসলে যে লেকচারগুলো কভার করব তার আউটলাইন। শুরুতেই ইন্ট্রোডাকশনে বেশ শুধু জাস্ট কয়েকটা কথাবার্তা বলবো যে আসলে ইরিগেশন বা ওয়াটার ম্যানেজমেন্টের দরকারটা কেন, ইরিগেশনের দরকার কেন, এটা মনে হয় আমাদের থার্ড ইয়ারে এসে আর এটা বলার অপেক্ষা রাখে না, এটা নিয়ে আর কথা বলবো না, ইরিগেশন কেন দরকার। কিন্তু এটার ম্যানেজমেন্ট আসলে বোঝাতে কি বোঝাচ্ছে এখানে, শুধুমাত্র ইরিগেশন ম্যানেজমেন্ট, আসলে এটা আমরা বলতেছি কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট। এখন এই ওয়াটার ম্যানেজমেন্ট এটা ইরিগেশন ম্যানেজমেন্টও হতে পারে, আবার সয়েলে যে ময়েশ্চার থাকে সেটার ম্যানেজমেন্টও হতে পারে। এখন এইটার আসলে আসপেক্ট গুলো কি কি এবং এটা কেন দরকার তোমরা দেখো। আমি জাস্ট কয়েকটা পয়েন্টস, আসলে অনেকগুলো ডিসকাশন হতে পারে এখানে, আমি শুধুমাত্র কয়েকটা কি পয়েন্ট এখানে নোট করেছি। ইরিগেটেড এগ্রিকালচার occupies 70% of the globally cultivated area but provides 40% of global biomass production in agriculture. এখানে বায়োমাস বলতে গেলে ফুড, ফিড এবং ফাইবার বোঝায়। মাত্র টোটাল যে এগ্রিকালচার ওয়ার্ল্ডের তার 70% কিন্তু ইজ বিং কভার্ড আন্ডার ইরিগেশন, কিন্তু বাকি 83% কিন্তু রেইন ফেড মানে এখানে কোনো আসলে বৃষ্টির দরকার হয় না, এটা বৃষ্টি নির্ভর। কিন্তু এই 17% ইরিগেশন কাভার করেই আমরা টোটাল যে প্রোডাকশন তার 40% আসে এখান থেকে। তার মানে ইরিগেশন এগ্রিকালচার যেটা, সেটা আসলে অনেক বেশি প্রোডাক্টিভ। এটা আমরা সবাই জানি যে যদি তুমি সেচ না দাও, যদি রেইন ফেড বা বৃষ্টি নির্ভর এগ্রিকালচার করো, সেইটা যতটা না প্রোডাক্টিভ, যদি সেচ দেওয়া হয় প্ল্যান্টে তাহলে সেটার প্রোডাকশন বা বায়োমাস প্রোডাকশন বা ইল্ড বেশি হবে। এটা সহজ কথা। এই জন্য ইরিগেশন এগ্রিকালচারের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। কিন্তু ইরিগেশন এগ্রিকালচারের ইফিসিয়েন্সি, ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি লো। কারণ হলো তুমি একটু যদি খেয়াল করো, আমাদের যে আমন ধানে যে পানিটা দেই, বোরো ধানে যে পানিটা দেই, সবসময় 4-5-6 ইঞ্চি করে কিন্তু আমরা স্ট্যান্ডিং ওয়াটার রাখি। কিন্তু প্ল্যান্ট কি এই টোটাল ওয়াটারটা ইউজ করে কিনা, বা টোটাল এই ওয়াটারটা তার বায়োমাসে কনভার্ট করতে পারে কিনা? না স্যার, ইভাপোরেশন অনেক লস হয়ে যায়। এই জন্য এটা আসলে অতটা এফিশিয়েন্ট না কিন্তু। এবং ইরিগেশন এগ্রিকালচারে আরো অনেক ঝামেলা আছে। আমরা গ্লোবাল ওয়ার্মিং কথাটা তোমরা সবাই শোনো, যে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে যে অন্যতম একটা বড় কালপ্রিট কিন্তু এগ্রিকালচার আমাদের ফিড করতেছে, কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কিন্তু এগ্রিকালচারও অনেকটা দায়ী। কারণ হলো আমাদের এই যে তোমার হলো যেটা হলো আমরা রাইস কাল্টিভেট করি, যেটা পানি দাঁড় করিয়ে রেখে স্ট্যান্ডিং ওয়াটার দিয়ে বা ইরিগেটেড কন্ডিশনে, এইটা থেকে প্রচুর পরিমাণ মিথেন ইমিশন হয় এবং এই মিথেন ইমিশন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রিবিউট করতেছে। স্যার এটা কি স্লাইড শোতে দেওয়া যাবে? এটা আমি স্লাইড শো না, আমি এটা পিডিএফ দিয়ে করছি। এটা অন্য একটা প্রোগ্রামে, তোমার পাওয়ার পয়েন্ট না, ঠিক আছে? অন্য প্রোগ্রাম দিয়ে করা, তো এই জন্য এটা পাওয়ার পয়েন্টে যাবে না। স্যার পুরো স্ক্রিনটা হলে ভালো হতো। পুরো স্ক্রিন হলে ভালো হয় না, আমি একটু জুম ইন করার চেষ্টা করি। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি এই যে ডানের এই প্যানেলটা? স্যার বুকমার্কসের এবার ঠিক আছে? জি স্যার, অনেকটা। আমি আরো জুম ইন করতে পারি। এবার দেখা যায় কি? আরে বড় নানি ফেলে দাও, তুমি সিকুর সাগা। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা, available water for irrigation to agricultural purpose is depleting year after year due to increased industrialization and urbanization. সহজ কথা আসলে। আমাদের ইরিগেশন ওয়াটারের সোর্স কয়টা বলতো? দুইটা, তাই না? আমরা গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার। হ্যাঁ, তো গ্রাউন্ড ওয়াটার আসলে এটা তো রিপ্লেনিশ হয়, এটা রিচার্জ হয়, কিন্তু আমাদের সারফেস ওয়াটার কিন্তু তোমার আস্তে আস্তে সারফেস ওয়াটার কিন্তু কমে যাচ্ছে।
কমে যাচ্ছে এই জন্য যে আমাদের কিন্তু যে ওয়াটার বডি সেগুলোর কিন্তু সংখ্যা কমে যাচ্ছে, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিল্ডিং হচ্ছে, রাস্তা হচ্ছে, তাই না? মানে জনসংখ্যা বাড়তেছে, যার ফলে কিন্তু আমাদের জমি কমে আসতেছে, এবং সব কিন্তু ওই পুকুর বা ওয়াটার বডিজ এগুলো ভরাট করেও কিন্তু করা হয়, যার ফলে অ্যাভেলেবল যে সারফেস ওয়াটার এটা কমে যাচ্ছে। আবার গ্রাউন্ড ওয়াটার থেকে ইরিগেশন দেওয়াও খুব একটা ওয়াইজ না, উন্নত বিশ্বে কিন্তু তারা গ্রাউন্ড ওয়াটার খুব একটা ইউজ করে না, কারণ এটার ইম্প্যাক্ট আছে। আসলে গ্রাউন্ড ওয়াটার ইরিগেশনের একটা বড় ইম্প্যাক্ট আমরা কিন্তু দেখেছি তোমার এই যে আমাদের যে রিসেন্ট আর্সেনিক যে পয়জনিং, তাই না? আমাদের দেশে কিন্তু এটা আমাদের দেশে এবং ওয়েস্ট বেঙ্গলে বেশি সিভিয়ার হয়েছিল। এটার কারণ হলো আমরা কিন্তু গ্রাউন্ড ওয়াটারটাকে খুব বেশি এক্সপ্লয়েট করে ফেলছি, যার ফলে ওখানকার যে এটার জিওফিজিওলজি আছে, আমি এটা ডিটেল যাব না, কিন্তু এটুকুই বলি যে আসলে গ্রাউন্ড ওয়াটার ইরিগেশন, গ্রাউন্ড ওয়াটার খুব বেশি ওভার এক্সপ্লয়েট যদি করো আসলে অনেক প্রবলেম হয়। তার মধ্যে একটা হলো এই যে আর্সেনিক, ভূমিধস হতে পারে, ভূমিকম্প হতে পারে, আরো অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো স্টিল তার মানে ওয়াটার কিন্তু আসলে খুব প্রেশিয়াস একটা মেটেরিয়াল আমাদের কাছে, রিসোর্স আমাদের কাছে। এটা খুব জুরিসডিক মানে মানে এটা যদি তুমি মানে জুডিশিয়াল ইউজ যদি না করতে পারো তাহলে কিন্তু সেটার প্রবলেম হবে। এই অর্থে ইরিগেশন এগ্রিকালচার ওকে, কিন্তু ইরিগেশন এগ্রিকালচারেরও কিন্তু তোমাকে খুবই মানে ওয়াটার ইউজটা কিভাবে হচ্ছে, কতটুকু পানি না দিলেই না, এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। আমরা এখানে এটাই ইয়ে করবো এই চ্যাপ্টার, এই ইয়েতে। রেইনফেড এগ্রিকালচার মানে যেখানে কোনো তোমার ইরিগেশন দেওয়া হচ্ছে না, বৃষ্টির উপর নির্ভরশীল, স্টিল এফেক্টেড ডিউ টু ইরাটিক মনসুন। আবার রেইনফেড এগ্রিকালচারের প্রবলেম হলো, দেখো আমাদের মনসুন যেটা, এটা কিন্তু খুব ইরাটিক হয়ে গেছে, তার মানে এর বিহেভিয়ার কিন্তু আর ঠিক নাই। কখন বর্ষা, কখন শীতকাল, আমাদের দেশের মৌসুম তো পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এইটাও কিন্তু আমাদের দেশে যে রবি সিজনে যে রবি ক্রপ গুলো করি উইন্টার সিজনে, এটাতে অনেক জায়গা আছে যেখানে কিন্তু ইরিগেশন কভার করে না। সেই সব জায়গায় আসলে কিভাবে চাষ করে জানো? এটাকে বলে হলো তোমার হলো রেসিডুয়াল সয়েল ময়েশ্চার ইউজ করে। রেসিডুয়াল সয়েল ময়েশ্চার কি? সেটা হলো গত বর্ষাতে যে বৃষ্টির পানি জমা হলো, মাটিটা ভিজে থাকলো, পরে আমাদের রবি সিজনে মানে বর্ষা চলে গেল, রবি সিজনটাতে ওই সয়েল ময়েশ্চারটা কতদিন থেকে যাবে, এটাকে রেসিডুয়াল সয়েল ময়েশ্চার বলতেছি। হ্যাঁ, তো রেসিডুয়াল সয়েল ময়েশ্চারের উপর ভিত্তি করে আমরা কিন্তু রবি ক্রপ অনেক জায়গায় করা হয়। হ্যাঁ, যেসব জায়গায় শুরুতে খুব কম থাকে সেখানে কিন্তু তারা কোনো রকম ক্রপ করতে পারে না। যেমন হলো বরেন্দ্র রিজনে এরকম সিচুয়েশন ছিল, কিন্তু এখন সিচুয়েশন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ইরিগেশন ডিপ ওয়াটার ইরিগেশন দিচ্ছে। কিন্তু এইসব ক্রপে কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু তোমার স্ট্রেস কন্ডিশনে পড়ে যায়, ড্রাউট স্ট্রেস হয়ে যায়, কারণ রেসিডুয়াল সয়েল ময়েশ্চার শেষ হয়ে যায়। এই জন্য রেইনফেড এগ্রিকালচারও কিন্তু অনেকটা প্রবলেম। কাজেই রেইনফেড এগ্রিকালচারও তোমার যদি আমরা যদি ফলো করি তাহলে এমন ক্রপ ইউজ করতে হবে যার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অনেক হাই, হ্যাঁ, ওয়াটারটা নষ্ট কম করবে সয়েল থেকে। তো এই জিনিসগুলো আমরা আসবো। Especially under water limited situations, crop productivity is determined by how efficiently water is utilized. Among the several physiological traits, water use efficiency is one of the important traits which can be explored to develop new genotypes. এই যে আমাদের যে প্ল্যান্ট ব্রিডার যারা হলো নতুন নতুন জেনোটাইপ তৈরি করে, তাদের আসলে আলটিমেট টার্গেট কিন্তু হলো ইল্ড, তাই না? যদিও অন্যান্য ইয়েও করে, যেমন আমাদের ব্রিধান 100 মনে হয় রিলিজ করার কথা শুনলাম, সেটা হলো জিঙ্ক সমৃদ্ধ, সেটা কিন্তু ইল্ড নিয়ে চিন্তা করে নাই। স্পেশাল কিছু ট্রেড থাকতে পারে, কিন্তু সব ব্রিডারেরই কিন্তু আলটিমেট গোল থাকলো আসলে ইল্ড থাকে। তো এই ইল্ডকে বাড়ানোর জন্য কিন্তু অন্যতম একটা মেকানিজম হলো ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। কোনো একটা মেকানিজম করে ব্রিডাররা যদি দেখে যে এই প্ল্যান্টটার বা এই ক্রপটার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাড়ানো যাচ্ছে, তাহলে সেটার ইল্ড আলটিমেটলি বাড়বে। আরো অনেক ফ্যাক্টর আছে বা আরো অনেক কম্পোনেন্ট আছে, আরো অনেক এলিমেন্ট আছে যেটা দিয়ে ইল্ড বাড়ানো যায়, কিন্তু ওয়াটার ইউজ এফিসিয়েন্সি দিয়েও তোমার ইল্ডকে। এবার আমরা ওয়াটার ইউজ এফিসিয়েন্সি কি কনসেপ্ট আমরা একটু আলাপ করি। Water use efficiency is defined as the amount of carbon assimilated as biomass or grain produced per unit of water used by the crop. একটু বোঝার চেষ্টা করো। Amount of carbon, কার্বন অ্যাসিমিলেশন কথাটা আমরা জানি। কার্বন
কার্বন অ্যাসিমিলেশন আর কিছুই না, যখন ফটোসিনথেসিস হয় আসলে এটা তো বাইরের কার্বন ডাইঅক্সাইড, গ্যাসিয়াস কার্বন ডাইঅক্সাইড নিয়েই কিন্তু আমাদের কেন তুমি প্ল্যান্ট আমাদের বা যে কোনো অর্গানিজমের শরীরের স্কেলেটন কি বলো তো? আসলে মেজর এলিমেন্ট কোনটা, মৌল কোনটা সবচেয়ে বেশি? কার্বনকে স্কেলেটন, কার্বনটা স্কেলেটন তাই না? এই যে সি এর সাথে যে বন্ড গুলো দেখো, এটা দিয়ে কোনোটা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, কোনোটা মিথেন হচ্ছে, কোনোটা মানে এই কার্বনকে কেন্দ্র করে কিন্তু সব বন্ডিং গুলো হচ্ছে বা যে কেমিক্যাল যে কম্পাউন্ড গুলো হচ্ছে। তাহলে এই কার্বন স্কেলেটন তো আমাদের যেটা প্ল্যান্ট যেটা করে ফটোসিনথেসিসের মাধ্যমে আর কিছুই না, আসলে বাইরের কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনটা নিয়ে সে স্কেলেটন তৈরি করে, এবং এই স্কেলেটনের সাথে সাথে হাইড্রোজেন, অক্সিজেন, আরো নিউট্রিয়েন্ট যেগুলো দিয়ে সেগুলো দিয়ে কিন্তু তারা বায়োমাস তৈরি করতেছে। এই তো এই টোটাল, মানে আমি খুব সহজ কথায় বললাম, এত সহজ না, কিন্তু এই ধরনের প্রসেসকে বা এই প্রসেসকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন। তার মানে কতটুকু সে বায়োমাস প্রোডাকশন করতে পারতেছে, এটাকে বলছে কার্বন অ্যাসিমিলেশন। তাহলে বলতেছে দেখো, ওয়াটার ইউজ এফিসিয়েন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ কার্বন অ্যাসিমিলেটেড অ্যাজ বায়োমাস। তাহলে আরো সহজ কথায় বলি যে কতটুকু বায়োমাস তৈরি করতে পারতেছে। বায়োমাস বোঝো? বায়োমাস হলো তোমার কিন্তু আমার যে বডি ওয়েট, এটা কিন্তু বায়োমাস না। এটাকে যদি একেবারে শুকানো হয়, এর ভিতরে যদি কোনো ময়েশ্চার না থাকে, এটা হবে বায়োমাস, ড্রাই বায়োমাস যেটা আমরা বলি। ফ্রেশ বায়োমাসও হতে পারে, একটা প্ল্যান্ট তুমি হারভেস্ট করে নিয়ে আসলা রুট সহ, এটা ওজন দিলা, এটা হলো ফ্রেশ বায়োমাস। এটাকে যদি তুমি একেবারে ড্রাই করে ফেলো, ওভেন ড্রাই করে ফেলো, সেটা হবে ড্রাই বায়োমাস। আমরা এখানে সাধারণত ড্রাই বায়োমাসের কথা বলি। তাহলে ড্রাই বায়োমাস অথবা গ্রেইন, যদি তুমি যেমন ভেজিটেবলস এর ক্ষেত্রে আমাদের কাছে বায়োমাস ইম্পর্টেন্ট, কিন্তু আবার গ্রেইন ক্রপের ক্ষেত্রে আমাদের গ্রেইন ইম্পর্টেন্ট। এই জন্য এখানে কিন্তু বলতেছে বায়োমাস অর গ্রেইন প্রডিউসড পার ইউনিট অফ ওয়াটার ইউজড বাই দি ক্রপ। এখন এত কথা বাদ দিয়ে সহজ কথা বলি যে 1 কেজি পানি বা 10 লিটার পানি ইউজ করে অথবা 1 লিটার পানি ইউজ করে ধান বা গম কতটুকু গ্রেইন উৎপাদন করতে পারলো, এটা হলো ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। বোঝানো গেল? মানে ডেফিনিশনে অনেক মাউথফুল ল্যাঙ্গুয়েজ থাকে, কিন্তু আসল কথা হলো যদি বুঝতে চাও যে পার ইউনিট এরিয়া ইউজ করে প্ল্যান্ট তো সয়েল ময়েশ্চার ইউজ করছে বা ওয়াটার ইউজ করছে, পার ইউনিট ওয়াটার ইউজ করে ওই পার্টিকুলার প্ল্যান্ট বা ওই পার্টিকুলার ক্রপ কতটুকু বায়োমাস অথবা গ্রেইন প্রোডাকশন করতে পারলো, সেটাকে আমরা বলতেছি ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। এটা প্ল্যান্ট টু প্ল্যান্ট সিগনিফিকেন্টলি ভ্যারি করে। একটু যদি আমরা এস্টিমেশনে যাই বা এটার যদি তোমার ম্যাথমেটিক্যাল ইয়েতে যাই, নোটেশনে যাই যে কিভাবে আসলে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বের করে, এখানে দেখো দুইটা ওয়াটার ইউজ এফিসিয়েন্সির কথা বলা আছে। একটা হলো ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, আমি পরে স্লাইডে যাই, আগেরটা আবার আসবো। আর একটা হলো, সরি, এটা ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, এটা বি হবে, কিন্তু এটা ভুলে লেখা হয়েছে, এটা হবে ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। তাহলে একটা হলো ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি আর একটা হলো ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। এখন ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বোঝা যাচ্ছে আসলে ক্রপটাকে এখানে ইমপ্রেসিভ দেওয়া হচ্ছে। এখানে এটা দেখো, ইকুয়েশনটা দেখো, আসলে এটা কিন্তু ইকুয়েশন তুমি যা, আমি এখানে WQE লিখতে পারতাম, কিন্তু আসলে তোমার এই যারা ইরিগেশন নিয়ে কাজ করে বা ওয়াটার ইউজ এফিসিয়েন্সি নিয়ে যারা কাজ করে তারা কিন্তু এই ইকুয়েশনটাকে আসলে এইভাবেই লেখে, EW ইকুয়াল টু Y/CU এইভাবে লেখে। এখানে EW বোঝাচ্ছে কি, EW হলো ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, Y হলো তোমার ইল্ড, এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি আমি 5000 কিলোগ্রাম, and CU কনজাম্পটিভ ইউজ বাই ক্রপ। এখন কনজাম্পটিভ ইউজ বাই ক্রপ এখানে বলতে কি বোঝাচ্ছে? ইভাপোট্রান্সপিরেশনের কথা তো তোমরা শুনেছো। জি স্যার, ইভাপোট্রান্সপিরেশনের কথা শুনেছো, এইটাকেই বলে কনজাম্পটিভ ইউজ বাই ক্রপ বা ইভাপোট্রান্সপিরেশন। এখন এই কথাটা কেন বলতেছে কনজাম্পটিভ ইউজ বাই ক্রপ? কনজাম্পশন মানে কি? খাওয়া বা নেওয়া, তাই না? কিন্তু প্ল্যান্ট যে পরিমাণ ময়েশ্চার, সয়েল ময়েশ্চার আপটেক করে, তোমরা জানো যে তার কত পার্সেন্ট সে ড্রাই ম্যাটারে কনভার্ট করে? কারো কোনো ধারণা আছে? 2 to 3%। তারও কম, ঠিক আছে, একটা এস্টিমেট দিয়েছে 2 to 3%। সামটাইম এটা তার চেয়েও কিন্তু কম, 2 to 3% এটা হতে পারে, তবে কখনো কখনো এটা তার চেয়েও কম, 1% হতে পারে। তার মানে এই 99% ওয়াটার তাহলে কি করতেছে সে? অপচয় করতেছে না, এটা অপচয় বলবো না,
এটা ট্রান্সপিরেশন করতেছে, এটা হলো তার প্রস্বেদন যেটা আমরা বলি সেটার মাধ্যমে বের করে দিচ্ছে। তাহলে আমার পয়েন্ট হলো যে তাহলে এত যে ও যে তুমি যে বললো অপচয়, কথাটা কিন্তু শোনা যাচ্ছে অপচয়, আসলে তাহলে কেন এত সয়েল ময়শ্চার নিচ্ছে, তাই না? ময়শ্চারটা এত নেওয়ার দরকার নাই, তাহলে কেন এত সয়েল ময়শ্চার নিচ্ছে? তার অনলি 1% 2% ইউজ করতেছে ড্রাই ম্যাটার অ্যাকুমুলেশনে বা তার ফিজিওলজিক্যাল যে ফাংশন সেগুলোতে, বাকি 90% 99% বা 98% সে হলো ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এটার অবজেক্টিভ কি, কেন করতেছে প্ল্যান্ট? স্যার ওয়াটার যদি ট্রান্সপোর্ট না করে তাহলে স্যার নিচ থেকে নিউট্রিয়েন্ট গুলো উপরে উঠবে না, এক্স্যাক্টলি নিউট্রিয়েন্ট ফ্লো যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই যে সয়েল ময়শ্চার পুল যেটা যে সাকশন একটা যে ফোর্স তৈরি হচ্ছে না, এইটার কারণে কিন্তু তোমার এই যে এই ফ্লোটা কিন্তু তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু নিউট্রিয়েন্ট প্ল্যান্টের তোমার সয়েল থেকে রুট থেকে বিভিন্ন পার্টসে কিন্তু বিভিন্ন অর্গানে কিন্তু এখানে ইয়ে করতেছে, ট্রান্সলোকেটেড হচ্ছে। তো যদি এটা না করতো তাহলে কিন্তু এটা ইয়ে হতো না, তোমার এই বিভিন্ন অর্গানে কিন্তু এই নিউট্রিয়েন্ট বা ফটোসিনথেসিস পৌঁছতো না। আরো একটা পয়েন্ট হলো সূর্যের আলো পাতায় যে পরিমাণ ইয়ে করে, তোমার হলো সানলাইট ইয়ে করে, এটা কিন্তু হিউজ হিট জেনারেট করে। তো এইটাকে কুলিং সিস্টেমের জন্য কিন্তু প্ল্যান্ট এই পানিটা এই সয়েল ময়শ্চারটা কিন্তু ইয়ে করে। বোঝা গেল? এটা অনেকটা কুলিং সিস্টেম, আমাদের শরীরেও কিন্তু তাই। হ্যাঁ, যদি তোমার সয়েল ময়শ্চার কম হয়ে যায় শরীরে, তাহলে দেখবে যে বাইরে একেবারে ইয়ে হয়ে গেছে, তোমার শুষ্ক শীতের দিনে যেটা হয়। তাহলে এই প্ল্যান্টও কিন্তু কুলিং সিস্টেমের জন্য কিন্তু এই যে ট্রান্সপিরেশন করে, তার মানে হিউজ পরিমাণ ময়শ্চার কিন্তু আসলে সেই এনভায়রনমেন্টটা আবার ব্যাক করতেছে। এইটা তো গেল আসলে প্ল্যান্টের কথা বলতেছি, তাই না? তাহলে তাহলে যে প্ল্যান্ট কম ইভাপোরেশন করবে, মানে কম প্ল্যান্ট নিবে, আপটেক করবে, বেশি পরিমাণে ইউজ দিবে, তার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বেশি হবে, ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, এটা ক্রপের অ্যাসপেক্টে। কিন্তু যারা হলো স্যার ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, হ্যাঁ কিছু বলছিলা? স্যার এখানে ক্রপের যে ইলটা নেওয়া হয়েছে এটা কি 1 হেক্টরের জন্য? যে কোনো একটা ইউনিটের জন্য, রাইট? এটা হলো এক হেক্টরের জন্য না, 1 হেক্টর, হ্যাঁ 1 হেক্টরের জন্য। যে 1 হেক্টর হতে পারে, 1 একর হতে পারে, 1 স্কোয়ার মিটার, তুমি যেভাবে নাও কোনো অসুবিধা নাই। মোস্ট প্রবাবলি এখানে 1 হেক্টরের জন্য 5000 কিলোগ্রাম, ধরো 5 টন, তাই না? তারা 5 টন, এটা 1 হেক্টরের জন্য হয়তো হতে পারে। এটা যদি রাইসের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তুমি যদি 1 স্কোয়ার মিটারের নাও, তাহলে 1 স্কোয়ার মিটারে কতটুকু কনজাম্পটিভ ইউজ হচ্ছে ওয়াটারের, সেটা তোমাকে এস্টিমেট করতে হবে। তার মানে ইউনিট এরিয়া তুমি হিসাব করে সেখান থেকে কতটুকু সয়েল ময়শ্চার লস হচ্ছে, এটা দেখলেই তোমার ওই হিসাবটা একই হবে। আচ্ছা, ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, এইটা কিন্তু যারা ইরিগেশন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেন বা ইরিগেশন নিয়ে কাজ করে, তারা এটাকে বেশি ইউজ করে। একটু খেয়াল করে দেখো, ইকুয়েশনটাও কিন্তু ওই একই রকম, এখানে শুধুমাত্র ইটি বলা হচ্ছে, আর নিচে উপরের ফ্র্যাকশন তো ইল্ড, আর নিচের ডাব্লিউআর হলো ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপস উইচ ইনক্লুড সিইউ মানে আমরা আগের স্লাইডে দেখেছি, এটা হলো কনজাম্পটিভ ইউজ বা ইভাপোট্রান্সপিরেশন। এখানে বলছে যে ইভাপোট্রান্সপিরেশন প্লাস এই যে ডাব্লিউআর ইকুয়াল টু ইভাপোট্রান্সপিরেশন প্লাস কনভেয়েন্স লস প্লাস ওয়াটার রিকোয়ার্ড ফর ল্যান্ড প্রিপারেশন। এই কনভেয়েন্স লসটা কি? ইরিগেশন এগ্রিকালচার তুমি চিন্তা করো, ইরিগেশন যে দেওয়া হচ্ছে, তোমার হলো যদি ডিপ টিউবওয়েল বা শ্যালো পাম্প দিয়ে যদি তুমি পানি তোলো, এটা তো একেবারে ফিল্ডের মধ্যে দেয় না, আসলে একটু বাইরে পানিটা লিফট করে তারপরে কি করে ক্যানেলের মধ্যে দিয়ে দেয়, তাই না? ক্যানেলের মধ্যে দিয়ে তারপরে হলো ফিল্ডে যাচ্ছে। তাহলে ফিল্ডে যখন যাচ্ছে ক্যানেলের মধ্যে দিয়ে, ক্যানেল কিন্তু তোমার লিকেজ থাকতে পারে, ক্যানেল থেকে কিন্তু অনেক পানি কিন্তু লস হতে পারে। প্লাস এই যে ক্যানেলের মধ্যে তোমার যদি উইড থাকে, তাহলে এই উইড এই পানিগুলো নেবে না, তারা কিন্তু আবার ট্রান্সফার করবে। তার মানে একেবারে থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তুমি ঠিক একেবারে একটা পাম্পের মুখ থেকে যে পরিমাণ পানিটা বের করতেছো, এই পানিটা কিন্তু এক্স্যাক্টলি তোমার আমার ক্রপ ফিল্ডে কিন্তু যায় না। তার মানে ক্যারিং লস কিন্তু অনেক আছে। এটা লিকেজের মাধ্যমে হতে পারে, রান অফ হতে পারে। হ্যাঁ সরি, চ্যানেলটা কংক্রিটের হলে লস হতে পারে। তো আবার এই ক্যানেলের মধ্যে বা এই যে চ্যানেলের মধ্যে তোমার ইয়ে হতে পারে, তোমার কি বলে ইভাপোরেশন হতে পারে, আলটিমেটলি তোমার 100% যাবে না। এইটা একটা প্লাস। দেখো আমরা যদি পাডেল রাইস করি,
ওয়াটার রিকোয়ার্ড ফর ল্যান্ড প্রিপারেশন। আমরা যদি বোরো রাইস বা আমন্ড রাইস যদি করি, ট্রান্সপ্লান্ট আমন্ড রাইস করি, তাহলে এখানে কিন্তু এই ধান লাগানোর আগেই কিন্তু অনেকটা পানি কিন্তু নষ্ট হয়ে মানে দরকার হচ্ছে কিসের জন্য? ল্যান্ড প্রিপারেশনের জন্য, জমিটা কাদা তৈরি করার জন্য, তাই না? তাহলে যিনি ইরিগেশন দিচ্ছেন সে কি এই ওয়াটারটা ধরবে কিনা? এই ওয়াটারটা তো একজন ফার্মার বা একজন যে ইরিগেশন দিচ্ছে তার তো এই লসটা হচ্ছে, তাই না? এই জন্য এখানে যে ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, এখানে কিন্তু আর ক্রপ ওয়াটার বলতেছে না, বলতেছে টোটাল সিস্টেমটাকে। হ্যাঁ, তোমার ফিল্ড ওয়াটার বলতে গেলে এখানে তার ইরিগেশন যে চ্যানেল সেটা কি কংক্রিট করা কিনা, সেটা তোমার হলো জাস্ট আর্দেন কিনা, এর ভিতরে আগাছা আছে কিনা, লিকেজ হচ্ছে কিনা, ঠিক আছে, কতটুকু পানি লাগতেছে জমি প্রস্তুত করার জন্য, সয়েল কন্ডিশনটা কেমন, যদি সয়েল ক্লে হয় তাহলে হয়তো কম পানি লাগবে, যদি সয়েল স্যান্ডি লুম হয় বা স্যান্ডি হয় তাহলে পানি চারদিকে আইল কেমন দেওয়া আছে, তাহলে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে জড়িত। তার মানে প্লাস ক্রপ যখন তুমি ট্রান্সপ্লান্ট করবে তারপরে তার তো ওই যে ইভাপোট্রান্সপিরেশনটা আছে, তাই না? তার মানে তুমি পার্টিকুলার ইউনিট ইল্ড করতে গেলে তাহলে দেখো পানি কিন্তু অনেক, ক্রপের যতটুকু দরকার সেইটুকু প্লাস তোমার ল্যান্ড প্রিপারেশন এবং এই যে ম্যানেজমেন্টের জন্য যে ইরিগেশন ওয়াটার দরকার হচ্ছে, এই টোটাল ইরিগেশন ওয়াটারটা, ঠিক আছে, এইটাকে বলতেছে ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। এখানে আসলে ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সিতে ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি প্লাস ফিল্ড ফ্যাক্টর গুলো জড়িত আছে। বোঝা গেল এটা? আমরা অ্যাগ্রোনমিস্ট যারা তারা আমরা সাধারণত ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সিটা আমরা কনসিডার করি, কিন্তু যারা ইরিগেশন ডিপার্টমেন্টে আছেন, যারা ইরিগেশন ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এই যে ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সিটাকে বেশি গুরুত্ব দেয় বা তারা এই পর্যন্ত দেয়। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো? স্যার এগুলো থেকে কি এক্সামে ম্যাথ থাকবে এগুলো থেকে? এক্সাম নিয়ে আগে চিন্তা করতেছো কেন রে ভাই? আরে ম্যাথ থাকতে পারে, ক্লাসে ম্যাথ থাকে, প্র্যাকটিক্যালি কিন্তু তোমাদের ওয়াটার ইরিগেশন স্কেজুলিং চ্যাপ্টার আছে, তো ওখানে তোমার কিছু ইয়ে থাকে, প্রবলেম সলভিং থাকে। তো এখানে জাস্ট এটাই থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা এখানে দেখানো হয় থিওরি ক্লাসে। আচ্ছা, সিগনিফিকেন্স অফ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, আমি এটা খুব বেশি এখানে ডিসকাস করব না, কারণ অলরেডি কেন দরকার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি আমাদের দরকার, আমার মনে হয় এই ডিসকাশনগুলোতে তোমরা অলরেডি বুঝে গেছো যে যারা ব্রিডিং প্রোগ্রাম ডিল করতেছেন, ব্রিডিং প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অফ হাই ওয়াটার এফিসিয়েন্ট ক্রপ ভ্যারাইটিস, রিডিউসিং সিস্টেম লস, ইরিগেশন সিস্টেম লস করার জন্য, অ্যালোকেশন অফ হাই ডিমান্ডিং ক্রপস টু ওয়েটার এরিয়া। তাহলে যে জায়গাটাতে তোমার যে জায়গাতে ওয়েটার এরিয়া মনে করো আমাদের হাওড় এরিয়া, যেখানে হলো বর্ষাকালে পানি থাকে, তাই না? ওখানে কিন্তু তোমার ইরিগেশন দিতে হয় না একেবারে ইয়ের সময়, ওখানে পানি অলরেডি থাকে এই শীতের ইয়ের দিকেও। তো ওই জায়গায় আমি এমন একটা ক্রপ দেবো যার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অনেক হাই, কারণ ওয়াটার ইউজ ওই জায়গায় আছে, কাজেই সেই ধরনের ক্রপ যদি আমি দেই তাহলে তার প্রোডাকশনটা বেশি হবে। কিন্তু তুমি যদি বরেন্দ্র এরিয়াতে যাও বা উত্তরবঙ্গের রংপুর নীলফামারীতে যাও, ওখানে কিন্তু ওই যে যেটা বললাম যে তোমার বড় সিজনে গিয়ে রেসিডুয়াল সয়েল ময়েশ্চার অনেক কমে যায়। আচ্ছা, ওখানে গিয়ে তুমি যদি এমন একটা ক্রপ দাও যার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি লো বা তার হলো সয়েল ময়েশ্চার খুব বেশি দরকার হয়, তাহলে কিন্তু সে ওখানে সার্ভাইভ করতে পারবে না। এই জন্য এরিয়া প্রেফারেন্স, কোন ক্রপটা আমি কোন জায়গায় সিলেক্ট করব সেটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ক্রপের ওয়াটার ইউজ এফিসিয়েন্সি জানা দরকার, এবং অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টের জন্য। ওকে, নেক্সট স্লাইড। জাস্ট এইটা আমার মনে হয় তোমাদের এখন লিখতেও হবে না বা মুখস্থ করতে হবে না, এটা যদি তোমরা কখনো ওয়াটার এফিসিয়েন্সি বলো, জাস্ট জেনে রাখার জন্য, অনেক সময় ভাইবা তো ধরতে পারে। হ্যাঁ, সিরিয়ালস যেগুলো সেগুলো সিরিয়ালস তো আমরা জানি, এগুলোর ওয়াটার এফিসিয়েন্সি 2.5 থেকে দেখো 5.86। এর কারণ হলো আসলে C4 প্ল্যান্ট, সিরিয়ালের মধ্যে আবার দুই ভাগে ভাগ আছে, তাই না? আমরা C4 এবং C3 প্ল্যান্ট জানি, যেমন আমাদের মেইজ C4 প্ল্যান্ট, সুগার কেন C4 প্ল্যান্ট, হ্যাঁ, রাইস আবার C3 প্ল্যান্ট। এটা হলো ফটোসিনথেসিসের পর কার্বনটা কোন পাথওয়েতে তারা ইউটিলাইজ করবে তার উপর ভিত্তি করে আমরা C4 বা C3 প্ল্যান্ট ইয়ে করি। আমরা মনে হয় তোমরা এটা বায়োকেমিস্ট্রিতে পড়বা বা অলরেডি পড়েছো। তাহলে সিরিয়ালস এর জন্য দেখো এটা রেঞ্জটা কেমন। C4 প্ল্যান্টস এর ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অনেক হাই,
খেয়াল করে দেখো 4 থেকে 5.5 গ্রাম পার কেজি, তার মানে 1 কেজি ওয়াটার দিয়ে সে 5.50 গ্রাম সিরিয়াল বা বায়োমাস তৈরি করতে পারে। অনেক কোয়াইট হাই কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু দেখো এইদিকে ওয়েল সিডের বা পালসের এগুলো কিন্তু আবার কম থাকে। তো এই যে এখানে একটা ফুটনোটে আমি যে লিখেছি যে এই যে C4 প্ল্যান্টের এই ওয়াটার ইউজ এফিসিয়েন্সির কারণেই হয়তোবা এদের ইয়েটা অনেকটা বেশি, মানে প্রোডাকশন C3 স্পিসিসের চেয়ে অনেক বেশি, কারণ এরা হলো মোট কথা হলো যে তুমি যদি কম ময়েশ্চার দাও, সয়েলে যদি কম পানি থাকে, তাও এরা হলো তোমার অনেক বেশি পরিমাণে ময়েশ্চার সামহাও এটা হলো তোমার আপটেক করে এখানে বায়োমাসে কনভার্ট করতে পারবে। এই জন্য কিন্তু দেখো সুগার কেনের জন্য, সুগার কেন কিন্তু অনেক হার্ডি ক্রপ, মেইজ অনেক হার্ডি ক্রপ, সরগাম অনেক হার্ডি ক্রপ, এরা কিন্তু ড্রাউট রেজিস্ট করতে পারে বা তুমি খুব বেশি ইরিগেশন দরকার হয় না। কারণ হলো এদের ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অনেক হাই, তার মানে সয়েল কম ময়েশ্চার দিয়ে তারা এখান থেকে অনেক বেশি গ্রেনে কনভার্ট করতে পারে। হ্যাঁ, এই C4 প্ল্যান্টের এই ইয়েটা আছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, পার্টিকুলার কোন ক্রপের কি কি ফ্যাক্টর এই ওয়াটার ইউজ এফিসিয়েন্সিকে তোমার হলো প্রভাবিত করে। পয়েন্টস গুলো এখানে এই যে বর্ডারে তোমার যে রিবন, এটাতে পয়েন্টস এবং নিচে তার জাস্ট কতগুলো ডিসকাশন বলা আছে। 1 নম্বর দেখো ভ্যাপার প্রেসার ডেফিসিট, এটা হলো লিফের ক্ষেত্রে বলা হচ্ছে। ভ্যাপার প্রেসার ডেফিসিট হলো যদি এটা রিলেটিভ হিউমিডিটি অনেক হাই হয় এনভায়রনমেন্টে, তাহলে পাতার ভ্যাপার প্রেসার ডেফিসিট উইল বি লো এন্ড ভাইস ভার্সা। খুব সহজ কথা, যদি তুমি শীতকালে আমাদের থেকে তোমার মশার থেকে খুব তাড়াতাড়ি সয়েল মশার লস হয় কেন আমার স্কিন থেকে, শীতকালে স্কিন থেকে মশার খুব তাড়াতাড়ি লস হয় এবং রুক্ষ শুষ্ক হয়ে যায়, কারণ কি? এই সময় আসলে আর্দ্রতা কম থাকে, বাতাসে আর্দ্রতা অনেক কম থাকে এবং আমাদের স্কিনে ওই সময় কম্পারেটিভলি বেশি থাকে, যার ফলে এই যে এটাকে বলে প্রেসারটা, তার মানে দুইটার ডিফারেন্স যেটা সেটা অনেক বেশি থাকে। যখনই ডিফারেন্স বেশি থাকবে তখনই কিন্তু ওই যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে। এই যে এইটার যে একটা ঝাওয়ার যে এটাকে আমরা বলি ভ্যাপার প্রেসার, হ্যাঁ, ভ্যাপার প্রেসার ডেফিসিট। তাহলে এই তোমার দেখবা যে রিলেটিভ হিউমিডিটি যদি বেশি থাকে তাহলে ভ্যাপার প্রেসার কম হবে, যার ফলে সেই সময় কিন্তু তোমার পাতা থেকে প্রস্বেদন বা ট্রান্সপিরেশনটা কম হবে। এবং তার উল্টাটা শীতকালে কিন্তু হলো কিন্তু ট্রান্সপিরেশন বেশি হবে এবং ভাইস ভার্সা। যদি এটা বর্ষাকালে হয় যখন রিলেটিভ হিউমিডিটি অনেক বেশি, ট্রান্সপিরেশন কম হবে এবং এটা দিয়ে ওয়াটার এফিসিয়েন্সি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। This situation occurs under water limited situation or high leaf temperature. লিপ টেম্পারেচার বেশি হলেও আবার তোমার এটা বেশি হয়ে যাবে, ভেপার প্রেসার ডেফিসিট বেশি হয়ে যাবে এবং ট্রান্সপিরেশন বেশি হবে। Hence the prevailing relative humidity and leaf temperature influences the VPD and it has major effect on water use efficiency. আচ্ছা, এটা খুব বেশি আর ডিসকাশন করার কিছু নাই, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তারপরে হলো লাইটেও তাই। The solar radiation has a vital role to play in determining water use efficiency. Optimum irradiance মানে হলো সূর্যের আলোর যে প্রখরতা সেটা বোঝাচ্ছে। Optimum irradiance will cause maximum efficiency of water use. High irradiance will increasing the leaf temperature and reducing, এখানে ল্যাঙ্গুয়েজ একটু ভুল আছে, will reduce হবে। High irradiance will increase the leaf temperature and reduce the stomatal resistance, thereby decrease water use efficiency. There এবং by এক শব্দ হবে, খুব তাড়াহুড়া করে টাইপ করছি এই জন্য ভুল হয়ে গেছে। আচ্ছা, টেম্পারেচার, এটা এয়ার টেম্পারেচার আসলে, এবং এয়ার টেম্পারেচারে লিপ টেম্পারেচার প্ল্যান্ট অ্যাক্ট করে। লাইটের ক্ষেত্রে, হ্যাঁ আগেরটা লাইটের ক্ষেত্রে স্যার। ওকে, যদি সূর্যের আলোর প্রখরতা খুব বেশি হয় তাহলে পাতার টেম্পারেচার বেশি হবে এবং রিডিউস স্টোমাটাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, thereby decrease water use efficiency. হাই সানলাইটে তোমার পাতা কি হয় জানো? পাতার হলো স্টোমাটাল রেজিস্ট্যান্স। তোমরা এটা ক্রপ বোটানিতে কি তোমাদের পড়েছে? স্টোমাটা তো আমরা বুঝি পাতাতে থাকে, পোর গুলো থাকে, তাই না? এইটা কিন্তু তোমার হলো কন্ট্রোলড হয়
হবে, কখন এটা বন্ধ হবে, এইটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এটা হলো সয়েল ময়েশ্চারের উপরে নির্ভর করে, লাইটের উপরে নির্ভর করে, হিউমিডিটির উপরে নির্ভর করে, টেম্পারেচারের উপরে নির্ভর করে। এখানে বলছে যে যদি হাই রাডিয়েন্স, তার মানে যদি সোলার রেডিয়েশন বেশি হয় এবং লিপ টেম্পারেচার বেশি হয়, তাহলে স্টোমাটাল রেজিস্ট্যান্সও বেশি, স্টোমাটাল রেজিস্ট্যান্স কমে যাবে এবং ওয়াটার ইউজ এফিশিয়েন্ট যাবে। তার মানে স্টোমাটাল রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে কি হবে? তাহলে তোমার হলো এখান থেকে ট্রান্সপিরেশন বেশি হবে। হাই ইরাডিয়েন্স উইল ইনক্রিজ দি লিপ টেম্পারেচার and the stomatal resistance, thereby decrease water use efficiency. সোলার রেডিয়েশন যদি বেড়ে যায় তাহলে পাতার টেম্পারেচার বেড়ে যাবে, স্টোমাটাল রেজিস্ট্যান্স কমে যাবে। তার মানে হলো তোমার লিপ স্টোমাটা গুলো ওপেন হয়ে যাবে, বেশি পরিমাণ ওপেন হয়ে যাবে, যার ফলে বেশি পরিমাণ ট্রান্সপিরেশন হয়ে যাবে। ট্রান্সপিরেশন হয়ে গেলে ওই প্ল্যান্টের বা ওই ক্রপের ওয়াটার ইউজ এফিশিয়েন্সি তখন কমে যাবে। বোঝা গেল? জি স্যার। টেম্পারেচার, এই টেম্পারেচার কিন্তু আগে একটু আলাপ করা, যে টেম্পারেচার ওই একই কথাটাই আসবে, কিন্তু যেহেতু তোমার টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কিন্তু প্ল্যান্ট তোমার ট্রান্সফার করবে। খুব গরমের দিনে আমরা কিন্তু তোমার রেসপিরেশনের কারণেও কিন্তু এই কে কি বলতেছো খেয়াল রাখো, সবাইকে আমি মিউট করি না এই জন্য, কারণ আসলে একটানা কথা বলে গেলে ভালো লাগে না, এই জন্য রেসপন্স ভালো লাগে, কিন্তু তোমাদের কারো কারো মাইক এমন ভাবে ওপেন থাকে, এটা খুব মানে বিব্রতকর। ওকে, আচ্ছা টেম্পারেচার, আমি এটা খুব ডিসকাশন আসলে করতে যাচ্ছি না, এগুলো তোমরা একটু জাস্ট পড়লেই বুঝবা। মানে টেম্পারেচার বাড়লে তোমার ওয়াটার ইউজ এফিশিয়েন্সি বাড়বে না কমবে, এই কথাগুলো এখানে বলা আছে। আসলে মোট কথা তোমার ওই যে সোলার রেডিয়েশন, ওয়াটার ভ্যাপার প্রেসার ডেফিসিট এবং তোমার সানলাইট, এগুলো কিন্তু সবই একটা আরেকটার সাথে আসলে জড়িত। যদি লাইট বেশি হয়, সানলাইট বেশি হলে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে স্টোমাটাল রেজিস্ট্যান্স কমবে, আবার শুধু এয়ার টেম্পারেচার বাড়লে ওই একই ঘটনাই ঘটবে। এই জন্য আর এটা খুব ডিসকাস করার কিছু নাই, মনোটোনিক লাগবে। এইটা একটু নতুন তোমাদের কাছে হবে। অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এই জায়গায় আমরা যারা এগ্রিকালচারিস্ট বা অ্যাগ্রোনমিস্ট বা প্ল্যান্ট ফিজিওলজিস্ট, তারা এই জায়গায় খুব চিন্তার একটা বিষয়। দেখো একটু যদি পড়ে দেখো, এখানে এনহ্যান্সড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন অ্যাটমসফিয়ার উইল ইনক্রিজ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাই হায়ার ফটোসিনথেসিস এন্ড হায়ার ড্রাই ম্যাটার অ্যাকুমুলেশন। তো যদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যদি বেশি হয়, তাহলে আমাদের প্ল্যান্টের জন্য ইনপুট তো কার্বন ডাইঅক্সাইড, তাই না? ওরা ফটোসিনথেসিসের জন্য একটা বড় ইনপুট কিন্তু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু ওরা কার্বনকে আসলে অ্যাসিমিলেট করে, কার্বনকে কনভার্ট করে। তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেশি হলে কি হবে? এদের হলো ওয়াটার ইউজ এফিসিয়েন্সি আসলে বাড়তেছে তা না, মানে অ্যামাউন্ট অফ কার্বন যখন বেশি হচ্ছে, ফটোসিনথেসিস বেশি হলে ওই আগে যে পরিমাণ পানি নিত এখন সেই পরিমাণ পানিও যদি নেয় তাহলে তার প্রোডাকশনটা বেড়ে যাবে, যার ফলে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাড়বে, মানে ইনডিরেক্টলি। কিন্তু কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি বাড়ে, এইটা আমাদের জন্য মানে অ্যাকসেপ্টেবল কিনা? এখানে মনে হচ্ছে যে প্ল্যান্টের জন্য তো ভালোই, টু সার্টেন রেঞ্জ, টু সার্টেন লিমিট কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বাড়লে প্ল্যান্টের কিন্তু এটা এখন কিন্তু অনেক কাজ হচ্ছে। তুমি যদি জার্নাল গুলোতে দেখো যে এই যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, যেটা এটা কিন্তু বড় একটা কালপ্রিট কিন্তু হলো কার্বন ডাইঅক্সাইড বাতাসে বৃদ্ধি পাওয়া, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। কারণ হলো ফসিল ফুয়েল কম্বাসন হচ্ছে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বাড়তেছে এবং এগুলোর কনসেন্ট্রেশন বাড়তেছে। এখন এগুলোর কনসেন্ট্রেশন বাড়লে আমাদের গ্লোবাল ওয়ার্মিং যেমন হচ্ছে, এখন বিভিন্ন এগ্রিকালচারিস্ট তারা দেখতেছে যে আসলে এটা প্ল্যান্টের উপরে ইম্প্যাক্ট কি। ইম্প্যাক্ট হলো যে হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে প্ল্যান্টের প্রোডাকশনটা বাড়ে, ফটোসিনথেসিস বাড়ে। কিন্তু সেইটা আবার অ্যাজ এ হোল কিন্তু প্ল্যান্টের জন্য ভালো হলেও কিন্তু আমাদের অ্যাজ এ হোল আমাদের জন্য কিন্তু এটা আমাদের প্ল্যানেটের জন্য বা আমাদের আর্থের জন্য কিন্তু ভালো না। এটা অনেকটা কাইন্ড অফ ট্রেড অফ, যে কোন পর্যন্ত আসলে প্ল্যান্টের জন্য ভালো, কোন পর্যন্ত মানুষের ভালো। এনিওয়ে, সহজ কথায় যদি এই জন্য অপটিমাম লেভেল পর্যন্ত বাড়িয়ে মানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা না, এখন ওইটা তো আমরা গ্লোবাল তো বাড়াতে পারি না। তোমার কথা ঠিক আছে, গ্লোবাল তো আর বাড়ানো আমরা চাই না। আমরা অনেক সামিট হচ্ছে, অনেক কি হচ্ছে যে গ্লোবাল কার্বন ডাইঅক্সাইড কমানো লাগবে বা যেটা ইমিশন সেটা কমানো লাগবে। কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন তুমি কন্ট্রোলড এনভায়রনমেন্টে বাড়িয়ে প্ল্যান্টের এখন কিন্তু এটা অনেক হচ্ছে। মনে করো নেট হাউসে বা গ্রিন হাউসে
তোমার হলো কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে সেখানে প্ল্যান্টের তোমার ফটোসিনথেসিস বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখানে তোমার গ্রেইন ইল্ড বা বায়োমাস বাড়তেছে। ওকে, আরো কিছু আছে অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট, এগুলো আচ্ছা এখান থেকে কিন্তু একটা তোমাদের আমি পরীক্ষার ব্যাপারে একটা বলে আসি। পরীক্ষায় কিন্তু এখানে দুই ভাবে থাকতে পারে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, মানে কি কি ফ্যাক্টর ওয়াটার ইউজ এফিসিয়েন্সিকে তোমার প্রভাবিত করে, অথবা এই প্রশ্নটাই কিন্তু ঘুরে আসতে পারে যে তুমি ওয়াটার ইউজ এফিসিয়েন্সিকে কিভাবে ম্যানিপুলেট করে প্ল্যান্টকে এটার মানে প্ল্যান্টের ফেভারে নিয়ে আসতে পারো। আমি তোমাদের বোঝাতে পেরেছি কি কিভাবে ওয়াটার ইউজ এফিসিয়েন্সিকে বাড়ানো যেতে পারে। আমরা যেহেতু ফ্যাক্টর গুলো পড়তেছি, আমরা কিন্তু ওই ওয়াটার ইউজ এফিসিয়েন্সিকে কিভাবে বাড়ানো যাবে এই পয়েন্টটি যদি তোমরা ঘুরিয়ে লেখো তাহলে কিন্তু তোমাদের উত্তরটা চলে আসবে। এখন এখানে বলা হচ্ছে যে অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট কিভাবে ওয়াটার ইউজ এফিসিয়েন্সিকে এফেক্ট করে, একইভাবে অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে ওয়াটার ইউজ এফিসিয়েন্সিকে বাড়ানো যেতে পারে। কথাটা কিন্তু ওই একই পয়েন্টস গুলোই হবে, জাস্ট তোমার লেখার সময় ঘুরিয়ে লিখতে হবে। এই জন্য আমি বললাম যে আসলে এই একটা টপিক বা একটা কিন্তু তোমার দুই ভাবে কিন্তু তোমাদের চাওয়া হইতে পারে পরীক্ষাতে, তোমরা সেইভাবে সেটা আনসার করবা। অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টের মধ্যে দেখো আমরা যেগুলো বলি যে অ্যাডজাস্টিং টাইম, ডেপথ, মেথড, ডিরেকশন অফ সোয়িং। সোয়িং টাইম খুব একটা ইম্পর্টেন্ট, ডেপথ তো ইম্পর্টেন্ট, মেথড, ডিরেকশন, সোয়িং বলতে পারো এগুলো কিভাবে ইম্পর্টেন্ট আসলে ওয়াটার ইউজ এফিসিয়েন্সির জন্য। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি তোমাদের, ডিরেকশন অফ সোয়িং। সোয়িং এর ডিরেকশন কি ইম্পর্টেন্ট নাকি? উত্তর দক্ষিণ ভাবে করলাম মনে করো ভুট্টা, অথবা অন্য কোনো ক্রপ মনে করো যেটা রিজ অ্যান্ড ফারোতে করতেছি। রিজ অ্যান্ড ফারো বোঝো তো? রিজ অ্যান্ড ফারো, রিজ অ্যান্ড ফারোতে, হ্যাঁ রিজ অ্যান্ড ফারোতে আমি কি উত্তর দক্ষিণ করে রিজ ফারো তৈরি করব নাকি পূর্ব পশ্চিম করে রিজ ফারো তৈরি করব? এটা তোমাদের ক্রপ বোটানিতে কিন্তু না, জানি না এটা তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে বাতেন স্যার পড়াবেন কিনা আমি জানি। এটার কিন্তু আসলে আমাদের ওই যে শীতকালে তোমার সূর্য যাবে হলো দিয়ে অনেকটা হলো দক্ষিণ দিকে ঘেসে যাবে। এখন তুমি যদি পূর্ব পশ্চিম যদি রিজ ফারো তৈরি করো তাহলে সরাসরি সানলাইটটা ওই রিজের ইয়েতে লাগবে তোমার, এটা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা কি একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলে এমন ভাবে পড়বে যে ওই সময় হলো খুব বেশি হিট হয়ে যাবে, যার ফলে তোমার হলো ইভাপোরেশন বেশি হয়ে যাবে সয়েল থেকে, তাড়াতাড়ি সয়েল ময়েশ্চার লস হবে। সেক্ষেত্রে ওইটা হলো তোমার কাঙ্ক্ষিত না। হ্যাঁ, আবার যদি তুমি এটা হলো যদি কিছু ক্রপ আছে পেঁয়াজের জন্য ইয়ের জন্য যেগুলোতে হলো সয়েল ময়েশ্চার একটু হাই দরকার, সেইটার জন্য আবার তুমি তখন পূর্ব পশ্চিম করবা, যে হিটটা লাগবে সয়েলটা গরম হয়ে যাবে। কাজে তুমি কোন ক্রপ করতেছো, তোমার অবজেক্টিভ কি তোমার ক্রপের বায়োমাস বাড়ানো নাকি তোমার ইরিগেশন ওয়াটার সয়েল ময়েশ্চার রিডিউস করবা, সেইটার উপর ভিত্তি করে কিন্তু প্ল্যান্টের যে সোয়িং ডিরেকশন এটা কিন্তু চেঞ্জ করা যায়। আমার মনে হয় এটা আমাদের কোনো একটা ইয়েতে হয়তো পড়ানো হবে অ্যাগ্রোনমিতে, অথবা ক্রপ বোটানিতে কোনো এক জায়গায় এটা পড়ানো হবে তোমাদের এই ইয়েটা আসলে, যে প্ল্যান্ট সোয়িং ডিরেকশন কিভাবে তোমার হলো প্ল্যান্টের আমাদের ফিল্ডের মাইক্রো ক্লাইমেটকে চেঞ্জ করে, সয়েল ময়েশ্চার রিডাকশন এবং হলো সয়েল টেম্পারেচারকে ম্যানিপুলেট করতে পারে। মেথড অফ সোয়িং ও কিন্তু তাই, এটা তুমি ডিবলিং করবা নাকি টিলেজ করবা নাকি এটা তুমি কিভাবে করবে, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু যদি তুমি অনেক ডিপ করো, ডিপ সোয়িং করো, তাহলে ওই প্ল্যান্টটা কিন্তু অনেক নিচ থেকে সে সয়েল ময়েশ্চারটা, ইনিশিয়াল সয়েল ময়েশ্চার যেটা সে কিন্তু নিচ থেকেও সে কিন্তু নিতে পারে, যার ফলে ওয়াটার ইউজ এফিসিয়েন্সিটা বেশি হবে। ইউজ অফ মাল্চ, এটা তো বলার অপেক্ষা রাখে না, আর্টিফিশিয়াল যে প্লাস্টিক শীট বা সডাস্ট বা কচুরিপানা দিয়ে এটা সয়েলকে ঢেকে রাখলে কিন্তু বাড়বে, কি বলে এটা হলো ট্রান্সপিরেশন, ইভাপোরেশন কমবে। দেখো এখন খেয়াল করে দেখো, আমরা প্রথম যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম ওয়াটার ইউজ এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যাবে, তোমরা ওই ইকুয়েশনে যদি যাও তাহলে বাড়ানোর জন্য উপায় কিন্তু দুইটা, একটা হলো উপরের ফ্র্যাকশন ছিল কি ইল্ড, আর নিচের ফ্র্যাকশন হলো প্ল্যান্টের ওয়াটার ইউজ। তাহলে দুইটা উপায়, আইদার তোমার প্ল্যান্টের ওয়াটার ইউজটাকে কমাইতে হবে বা লসটাকে কমাইতে হবে, অথবা আমাদের ইল্ডটাকে বাড়াইতে হবে। এই দুইটার যে কোনো একটা যদি আমরা অ্যাটেইন করতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাড়বে। এইটুকু ক্লিয়ার কিনা? এটুকু বোঝা গেছে আমি এখন যে কথাটা বললাম? স্যার আরেকবার একটু বলবেন। এটা করবা তখন কিন্তু তোমার এই জায়গাটাতে দরকার। এই যে এই পয়েন্টটা দেখো, ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি আমরা যদি বাড়াতে চাই, এই যে
ইডব্লিউ যদি বাড়াতে চাই তাহলে কিভাবে বাড়ানো যাবে? আইদার আমাকে ইল বাড়ানো লাগবে, তাই না? ক্রপের ইল বাড়াতে অথবা ওয়াটার কনজাম্পটিভ ইউজ বাই ক্রপ কমাতে হবে। কনজাম্পটিভটা কমাতে হবে, পারফেক্ট। এই দুইটা পয়েন্ট, তাহলে এই উপরের অংশটা বাড়াইতে হবে অথবা এই অংশটা কমাইতে হবে। তাহলে যখনই তোমাকে বলা হবে যে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি কিভাবে বাড়াবা, তাহলে কিন্তু এই তুমি দুইটা পয়েন্টেই তুমি ফোকাস করতে পারো, কিভাবে ইল্ড বাড়বে, কিভাবে কনজাম্পটিভ ইউজ কমবে। তাহলে আমরা এই যে ডিসকাশন গুলো এখন করতেছিলাম সেখানে কিন্তু দুই রকমই আছে। এই যে এখানে যে তোমার মাল্চ যদি ইউজ করা হয় তাহলে প্ল্যান্টের কনজাম্পটিভ ইউজ কিন্তু কমবে। হ্যাঁ, কোন ক্ষেত্রে এটা কিন্তু বাড়তেও পারে, তোমার ইল্ড বাড়তেও পারে। হ্যাঁ, যেমন পেঁয়াজের ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে, এগুলো শুধুমাত্র যে ইভাপোরেশন কমবে তা না, এগুলো কিন্তু মাল্চের কারণে কিন্তু ওই যে তাদের মাইক্রো ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যায়। তাদের ওই যখন টিউবার ফর্মেশন হয় বা তোমার বাল্ব ফর্মেশন হয় ওই সময় টেম্পারেচার হয়তো একটু বেশি দরকার হয়। মাল্চ যদি তুমি দাও তাহলে কিন্তু টেম্পারেচার, যদি সাদা মাল্চ দাও টেম্পারেচার বেড়ে যাবে, আবার যদি তুমি কচুরিপানা বা অন্যান্য মাল্চ দাও তাহলে টেম্পারেচার কমে যাবে। এটা সেইভাবে মাল্চটা যদি অ্যাডজাস্ট করা হয় তাহলে ইভাপোরেশন তো কমবেই, তোমার সয়েলে এই প্ল্যান্টের ইল্ডও বাড়বে, যার ফলে কিন্তু ওই ক্রপে কিন্তু তোমার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অনেক বেশি হয়ে যাবে। শেল্টার বেল্ট ইউজ করা, এটাও মাইক্রো ক্লাইমেট চেঞ্জ করা। শেল্টার বেল্টস মানে যদি দেখো যে কোনো একটা ক্রপ তোমার হলো, তুমি একটা ল্যান্ড থেকে বা একটা ইয়ে থেকে তুমি যদি খেয়াল করো যে তোমার খুব বেশি সয়েল ময়েশ্চার ইভাপোরেশন হচ্ছে বাতাসের কারণে, তাহলে তুমি যদি চারপাশে একটা হেজ রো সিস্টেম চালু করো, এটা আমাদের দেশে কিন্তু এখন আর খুব একটা করে না ফার্মাররা। আগে কিন্তু আমরা ছোটবেলায় ক্রপের চারপাশে অড়হরের গাছ দিয়ে দিত। অড়হর তোমরা জানো তো, কাজান। অড়হরটা করতো কি যে তোমার হলো যেদিক থেকে বাতাস আসে ওইদিকে ওইটাতে অনেকটা হেজের মতো, অনেকটা হলো তোমার বুশি, অনেকটা ইয়ের মতো, তখন বাতাসটা ওই জায়গায় সরাসরি খেতে পাস করতো না, যার ফলে কি হতো তখন কিন্তু সয়েল ময়েশ্চারটা কিন্তু কম লস হতো, অনেকদিন পর্যন্ত সয়েল ময়েশ্চার থাকতো। তো এই ধরনের শেল্টার বেল্ট যদি ইউজ করা হয় তাহলে কিন্তু তোমার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাড়বে। উইডিং বিরাট একটা পয়েন্ট, কারণ যত তুমি বেশি উইড রাখবা, উইড নিজেও তো আসলে প্ল্যান্ট, তাই না? ও নিজেও কিন্তু ইভাপোট্রান্সপিরেশন করে। কাজেই উইডকে যদি তুমি উইডিং যদি ঠিক মতো না করতে পারো, আমাদের এখনকার ফিল্ডে এখন আসলে দেখবা, আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি এখানে 20 কাটালি, মানে 20 কাটালিতেই মানে সেচ দিলে মনে হচ্ছে পুরোটা 20 কাটালি খেয়ে ফেলতেছে, মানে চারদিকে এত পরিমাণ 20 কাটালি। কিছু কিছু ইয়ে আছে, মানে ফিল্ড আছে প্রচুর উইড হয়। কাজেই তুমি ওই যদি সেচ দাও দেখবে যে 4-5 দিন পরে মাটি শুকিয়ে গেছে, কারণ প্ল্যান্ট আর কতটুকু নিচ্ছে, ওই উইডই তোমার সব খেয়ে ফেলতেছে। আর এই আইলের চারপাশে যে উইড গুলো, এই জন্য উইডিং করা খুব জরুরি। টিলেজ অ্যান্ড ইন্টারকালচারাল অপারেশনস, তুমি যদি ঘন ঘন যদি উইডিং করো, যদি খুব এক্সস্টিভ ইয়ে করো বা নিড়ানি দাও, তাহলে কিন্তু তোমার অনেক সময় কিন্তু ওয়াটার লস হবে, কিন্তু সয়েল ময়েশ্চার লস হবে। কাজে এমন একটা প্র্যাকটিস করতে হবে যেমন কনজারভেশন টিলেজ বা ডিবলিং করে, হ্যাঁ, বা জিরো টিলেজ, এইগুলোতে কিন্তু সয়েল ময়েশ্চার মানে খুবই কম রিডাকশন হয়। হ্যাঁ, যার ফলে ওইগুলো কিন্তু ওয়াটার ওই ধরনের ক্রপিং সিস্টেমে কিন্তু ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অনেক বেশি। আবার মেথডস অফ ইরিগেশন, কি ধরনের মেথডস ইউজ করতেছো, স্প্রিংকলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, এগুলার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি কিন্তু অনেক হাই, কিন্তু ফ্লাড ওয়াটার ইরিগেশনের ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অনেক কম, কারণ এগুলোতে অনেক কনভেনিয়েন্স লস হয়, অনেক লস হয়, রান অফ হয়, লিচিং হয়ে যায়, বেশিরভাগ পানি কিন্তু থাকে না। 4-5 দিন পরে প্রচুর পানি দিবা, 4-5 দিন পরে গিয়ে দেখবে ফিল্ড কন্ডিশনে চলে গেছে, কিন্তু অনেক লস হয় পানি। এটা এগুলোর উপরে নির্ভর করতেছে। আর কনজাম্পটিভ ইউজটা, হ্যাঁ, কনজাম্পটিভ ইউজ, এটা কত দিনের কনজাম্পটিভ ইউজটা মেজার করা হয়? মানে এটা টোটাল ক্রপের, এই যে কোনো ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বলতে গেলে টোটাল লাইফ সাইকেল, প্ল্যান্টের টোটাল লাইফ সাইকেল, একদম জার্মিনেশন থেকে হারভেস্টিং পর্যন্ত। তাহলে এটা স্যার কিভাবে মেজার করা হয়? কিভাবে মেজার করা হয়, এটা মেজারমেন্টের ইয়ে আছে, সিস্টেম আছে, আমরা পরে যাব, ওগুলো আমরা দেখবো এখানে। আর ইরিগেশন স্কেজুলিং যখন করব তখন ওইগুলো কিন্তু সিস্টেম আমরা যাব, আছে না? তোমরা আমি যখন শুরুতে আউটলাইন দেখালাম ওখানে কিন্তু আছে টিলেজের বিষয়টা যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওখানে তখন আমরা ওগুলো দেখবো। টিলেজ হলো যে তোমার, টিলেজ মানে কি, সয়েলকে আলোড়িত করা, তাই না? কতটুকু সময় আছে আমাদের? আর 1-2 মিনিট আছে, আমি শেষ করে দেবো। টিলেজের হলো যে তোমার সয়েলকে, তোমাদের এরপরে কি ক্লাস আছে? হ্যালো, গ্রুপের প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আচ্ছা, আমি কি 12টা পর্যন্ত যেতে পারবো না? 55তে শেষ করবো এখন। 12টার মতো যাওয়া যায়। আচ্ছা, তাহলে আমি আর 1-2 স্লাইড দেখাবো।
সেটা হলো যে তোমার টিলেজ, যেটা টিলেজ হলো কনজারভেশন টিলেজ, তোমরা নাম শুনেছো, বা ইরিগেশন টিলেজ, কনজারভেশন টিলেজ বা জিরো টিলেজ, এগুলো জি স্যার। হ্যাঁ কনজারভেশন জি, স্যার। এগ্রিকালচার সোজা কথা, এগুলো হলো কিন্তু জিরো টিলেজ, মিনিমাম টিলেজ। এখানে সয়েলকে খুব বেশি নাড়াচাড়া করা হয় না, কারণ সয়েলকে যত তুমি এক্সপ্লয়েট করবা, যত নাড়াচাড়া করবা, আমরা যে পদ্ধতিতে চাষ দেই, প্লাউইং, ক্রস প্লাউইং, যে পাওয়ার টিলার দিয়ে মাটিটা উলট পালট হয়, হিউজ সয়েল ময়শ্চার লস হয়। কিন্তু তোমার যেসব জায়গায় খুব প্রবলেম হলো সয়েল ময়শ্চার, তারা করে কি, আগের ক্রপটা হারভেস্ট করার পরে মাটি আর তখন করে না, তোমার এই টিলেজ করে না। মনে করো ভুট্টা, ধান, বড় উঠে গেল, আমন ধান উঠে গেল, আমন ধান গোড়া থেকে কেটে নিয়ে থাকলো, ওইটার যে আমন ধানের যে তোমার ওই যে থেকে গেল, স্টাবল বা স্টুল যেটা মধ্যে থেকে গেল, ওটা ওইভাবে থাক, ওটা অর্গানিক ম্যাটার অ্যাড করবে। করে কি, জমিটা যখন একটু শুকিয়ে আসে, তখন ওই ডিবলার দিয়ে বা কিছু মেশিন দিয়ে কিছু দূর ফাঁকে ফাঁকে গিয়ে ছোট্ট একটা হোল করে এর ভিতরে দুইটা তিনটা ভুট্টার বীজ দিয়ে দেয়, দিয়ে বন্ধ করে দেয়। পুরা সয়েলটা কিন্তু তোমার টিলেজ করলো না, যার ফলে হলো কি, কিন্তু তোমার ওই যে টিলেজের সময় যে ময়শ্চারটা লস হচ্ছে, ইভাপোরেশন হয়ে যাবে, তো বাতাসে আসলেই তো এটা মাটিটা শুকিয়ে যাবে, তো এইটা আর হচ্ছে না, যার ফলে সয়েল ময়শ্চারটা কিন্তু প্রিজার্ভড হচ্ছে, যার ফলে তোমার ওই সময় কিন্তু ইরিগেশন কম দেওয়া লাগে। হ্যাঁ, তো তখন ওই সিস্টেমটার কিন্তু তোমার বেশি হবে, জিরো টিলেজ বা মিনিমাম টিলেজ, তার কিন্তু ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অনেক হাই। ক্লিয়ার? স্যার প্রথম পয়েন্টটা আরেকবার স্যার, ডেপথ আর মেথড। অ্যাডজাস্টিং টাইম, ডেপথ, মেথড, ডিরেকশন অফ সোয়িং। আচ্ছা, অ্যাডজাস্টিং টাইম হলো যে তুমি যদি আমি বারবার ওই এক্সাম্পলটা দিয়ে আসবে বারবার, আসলে তোমার ওই যে বোরো সিজনে, আমি যে রবি সিজনে যেটা বলতেছি, রবি সিজনের শেষের দিকে কি হয়, এগুলো বোর্ড থাকলে বোঝানো সুবিধা হয়। তোমার হলো রবি সিজনের শেষের দিকে কিন্তু আমাদের সয়েল ময়শ্চার কিন্তু অনেক কম থাকে প্ল্যান্টে, তাই না? যার ফলে অনেক ফার্মার কিন্তু আইদার সেচ দিতে হবে, কিন্তু অথবা তারা কিন্তু কোনো ক্রপ করতে পারে না। এখন তুমি যদি সোয়িং টাইমটা এমন ভাবে অ্যাডজাস্ট করো যে জাস্ট একটু এগিয়ে নিয়ে আসলা রবি সিজনটা, যদি তোমার ফিল্ড খালি থাকে, কিন্তু আগের ক্রপ দিয়ে যদি অকুপাই থাকে, তাহলে তো কিছু করার নাই। কিন্তু যদি তোমার ফিল্ড খালি পড়ে থাকে, হ্যাঁ, তাহলে যতটা সম্ভব তুমি রবি সিজনের শুরুতেই বা তারও আগেই যদি তুমি সোয়িং করো, তাহলে কি হবে, প্ল্যান্টের যে সময় সবচেয়ে বেশি